বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী। পড়ে শোনাচ্ছি বনফুলের লেখা গল্প টাইফয়েড। লেখক যেহেতু গল্পটি সাধু ভাষায় লিখেছেন, আমিও সেই জন্য গল্পটির সাধু ভাষায় পড়ারই চেষ্টা করছি। রাত্রি কত হইয়াছে আন্দাজ করা শক্ত। একটি থার্ড ক্লাস কামরার জানালা দিয়া মুখ বাড়াইয়া আনন্দ ঠিক করিবার চেষ্টা করিতেছিল, ট্রেনটা হঠাৎ থামিয়া গেল কেন। শোঁ শোঁ শব্দ ছাড়া আর অন্য কিছুই শোনা যাইতেছে না। কিছু দূরে আকাশের গায়ে লাল আলো। আনন্দ বিশেষ কিছু ঠিক করিতে না পারিয়া জানালা বন্ধ করিয়া দিয়া আবার শুইয়া পড়িল। ঘুমটা ভাঙিয়া যাওয়াতে বিরক্তও হইল। শুইবা মাত্র হুইসেল দিয়া ট্রেনটা ছাড়িল এবং ছাড়িবার সময় ঘচাং করিয়া সমস্ত গাড়িটাকে এমন একটা নাড়া দিল যে সামনের বেঞ্চ হইতে একটি ভদ্রমহিলা পড়িয়া যাইতে যাইতে সামলাইয়া লইলেন। মহিলাটির সঙ্গে যিনি অভিভাবক ছিলেন তিনি শশব্যস্ত হইয়া বাঁক হইতে জিজ্ঞাসা করিলেন, লাগলো নাকি? মহিলাটি একটু অপ্রস্তুত হইয়াছিলেন। মৃদু হাসিয়া মাথা নাড়িয়া উত্তর দিলেন যে লাগে নাই। মহিলাটির অভিভাবক ভদ্রলোক কোনরূপে বাঁকের উপর একটু জায়গা করিয়া লইয়া তাহার মধ্যেই নাক ডাকাইতেছিলেন। মহিলাটির শুইবার স্থান ছিল না। তিনি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলেন। আনন্দের ঘুম আসিতেছিল না। সে সন্ধ্যা হইতে একটানা বেশ খানিকটা ঘুমাইয়া লইয়াছে। সে শুইয়া শুইয়া লক্ষ্য করিতে লাগিল যে ভদ্রমহিলাটি ক্রমাগত ঢুলিতেছেন। হঠাৎ আনন্দের মনে হইল কাজটা অভদ্র হইতেছে। সে উঠিয়া বসিল এবং একটু ইতস্তত করিয়া অবশেষে বলিল, আমি আর ঘুমোবো না, আপনি এসে না হয় আমার এই বেঞ্চটাতে শুয়ে পড়ুন। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। বাঁকের উপর হইতে ভদ্রলোক জিজ্ঞাসা করিল, কি হলো? আনন্দ বলিল, আমার ঘুম হয়ে গেছে, ইচ্ছা করলে উনি আমার বেঞ্চটায় শুতে পারেন, বসে ঢুলছেন কি না। মহিলাটি একটু লজ্জিত হইয়া মাথা নত করিলেন। ধন্যবাদ, বেশ তো, অনু শুয়ে পড়, তুই কতক্ষণ আর বসে থাকবি। আনন্দ স্নান করিয়া দিয়ে সরিয়া দাঁড়াইল। অনু অর্থাৎ অনুপমা সসংকোচে শয়ন করিলেন। ভালো করিয়া লক্ষ্য করিতে আনন্দ দেখিল যাহাকে সে মহিলা বলিয়া মনে করিতেছিল, আসলে সে একটি ছিপছিপে রোগা গোছের মেয়ে। বয়স বড়জোর 19 কি 20। ধীর মন্থর গতিতে ট্রেন স্টেশনে প্রবেশ করিল। কিউল চায়ের সন্ধানে গলা বাইরাইতে বাঁক হইতে অভিভাবক ভদ্রলোকটি অবিনাশবাবু আনন্দকে বলিলেন, আমার জন্য এক কাপ নিন তো। বলিয়া তিনি বাঁক হইতে নামিয়া বসিলেন। চা পান করিতে করিতে বাঁ হাতের আঙুল দিয়া মাথার রক টিপিতে টিপিতে অবিনাশবাবু বলিলেন, মাথাটা ভারী ধরেছে। সর্বাঙ্গে বালাপোষ মুড়ি দিয়া এক বৃদ্ধ কোণে বসিয়াছিলেন। তিনি অযাচিতভাবে বলিয়া উঠলেন, মাথা ধরেছে তো? পায়ের দুটো বুড়ো আঙুলে বেশ করে কষকষিয়ে দড়ি বেঁধে রাখুন তো, এক্ষুনি ছেড়ে যাবে। অবিনাশবাবু বলিলেন, তাই নাকি? কত দূর যাবেন আপনারা? অবিনাশবাবু উত্তর করিলেন, সাহেবগঞ্জ। আনন্দ যেন অত্যন্ত আনন্দিত হইয়া উঠিল। সাহেবগঞ্জ? আমার বাড়ি যে সেখানে, আমি তো সেখানেই যাচ্ছি। সাহেবগঞ্জে কোন জায়গাটা যাবেন আপনি? হরেরামবাবুর বাড়ি চেনেন আপনি? চিনি মানে? ঠিক সামনাসামনি বাড়ি আমাদের, একই গলিতে। কিন্তু তারা তো ওখানে কেউ নেই আজকাল। তারা গিরিডিতে। বাড়িটা খালি আছে বলেই না যাচ্ছি, ছুটি পেলাম, একটু বেরিয়ে যাওয়া যাক। হরেরাম আমার সম্বন্ধী। অকারণে আনন্দ বলিয়া ফেলিল, বেশ করেছেন। কিছুক্ষণ চুপচাপ। আনন্দ বইটা মনোযোগ দিয়া পড়িবার চেষ্টা করিল। আবার তাহাকে জিজ্ঞাসা করিতে হইল, আপনার সঙ্গে আর কে কে আছেন? আজ আর চাকর ছাড়া আর কেউ নেই। কাল আমার ছেলে এসে পৌঁছবে, কলেজের ছুটি হবে কাল তার। অনু আমার মেয়ে, বছর 2 হলো স্ত্রী মারা গেছেন, তাই ছেলে মেয়েদের ছুটি হলেই বেরিয়ে পড়ি কোথাও না কোথাও। আনন্দ কোনো উত্তর দিল না। জানালা দিয়ে সে দেখিতে লাগিল পাহাড়ের ওপারের আকাশটায় কে যেন মুঠা মুঠা আবির ছড়াইতেছে। অরুণ রঞ্জিত মেঘমালা, আলোক স্বপ্নাচ্ছন্ন। বেলা প্রায় 8টা বাজে। সাহেবগঞ্জ আসিল বলিয়া অবিনাশবাবু বাঁক হইতে নামিয়া বসিয়াছেন। আনন্দের সহিত নানা বিষয়ে গল্প চলিতেছে। অনুপমা গল্পে যোগদান করে নাই। সে জাগিয়া অবধি জানালার বাহিরে মুখ বাহির করিয়া দেখিয়া চলেছে। কি যে এত দেখিতেছে সেই জানে। সাহেবগঞ্জ। ট্রেন থামিলেই অবিনাশবাবু বলিলেন, আমার 3টে কুলি লাগবে। অনুমা, দেখো কুজোটা না ভাঙে। আনন্দবাবু দেখুন। হঠাৎ আনন্দ বলিল, দেখুন, আপনি আমার পিতৃতুল্য, আমাকে আপনি বলে আর লজ্জা দেবেন না। আপনার ছেলে আমার সহপাঠী, না হয় ভিন্ন কলেজেই পড়ি আমরা। আচ্ছা আচ্ছা, তা সে মানে?
অবিনাশবাবু কি বলিবেন ঠিক করিতে না পারিয়া বলে ফেলেন, আচ্ছা 4টে কুলিই ডাকো তাহলে। স্টেশনে নামিতে দীর্ঘ ঋজুদেহ বলিষ্ঠ এবং সুদর্শন একটি যুবক আসিয়া আনন্দকে সম্ভাষণ করিল। কোথায় গিয়েছিলি তুই আনন্দ? আমি রোজ তোর খোঁজ করছি। আনন্দ বলল, কাশি বেরিয়ে এলাম। মৃণাল গলার স্বর একটু খাটো করিয়া বলিল, আজ 6টার সময় পাহাড়তলিতে আমরা মিট করব। আনন্দ বলিল, কেন, ভুলে গেলে? বেশ ছেলে। ও সেই ব্যাপার, আচ্ছা। আনন্দের মুখে ক্ষণিকের জন্য চিন্তার ছায়া পড়িল। সে আবার বলিল, তুই যা, এখন যাব আমি। মনে থাকে যেন বলিয়া মৃণাল চলিয়া গেল। পথে আসিতে আসিতে অবিনাশবাবু বললেন, বাহ, চমৎকার পাহাড় তো। এখান থেকে কত দূর? আনন্দ উত্তর দিল, বেশি দূর নয়। এই রেল লাইনগুলো পেরিয়ে একটা মাঠ, আমাদের ফুটবল খেলা হয় সেখানে। সেই মাঠটা পেরিয়ে একটু গেলেই পাহাড়। ওই যে এই বড় পাহাড়টার ওপর একটা গাছ দেখছেন, ওটা একটা তেঁতুল গাছ। আমরা সব নিজেদের নাম খোদাই করে এসেছি ওর গায়ে। অনুপমার চক্ষু দুটি কৌতূহলে ভাষাময় হইয়া উঠিল। অবিনাশবাবু বললেন, এখানকার রাস্তাঘাটগুলিও বেশ ঝরঝরে। এই রাস্তাটা সোজা বুঝি গঙ্গার ধারে গেছে? বলিয়া তিনি একটি লাল কাপড়ের পরিচ্ছন্ন রাস্তার ফাঁকে অঙ্গুলি নির্দেশ করিলেন। চমৎকার রাস্তাটি, দুধারে গাছের সারি, গাছের ফাঁকে ফাঁকে আকাশ দেখা যাইতেছে। লাল রাস্তার উপর আলো ছায়ার ছবি আঁকা। রাস্তার দুই পাশে প্রায় একই ধরনের পরিষ্কার পাকা বাড়ি, প্রায় প্রত্যেকটিরই সম্মুখে ছোট বাগান। আনন্দ বলিল, হ্যাঁ, এই রাস্তাটা সোজা গঙ্গার ধারের দিকে গেছে 4 ছুঁয়ে। তাহার পর আনন্দ দেখাইতে দেখাইতে চলিল, এটা স্কুল, ওই ডাক্তারখানা, এইটে মিউনিসিপ্যাল অফিস, এইটে গার্ড বাংলা, ওগুলো রেলওয়ে কোয়ার্টার, বেশ পরিচ্ছন্ন ছোট শহর। অনুপমা বলিল, আজ আমরা একটু পরে বেড়াতে বেরোবো, কি বলো বাবা? আজ যাক, শরীরটার তেমন জুত নেই। ভালো ছেলে বলিতে যাহা বুঝায় শ্রীমান আনন্দমোহন রায় তাহাই। এই অঞ্চলে নাম করা ছেলে। স্কুলের সে ভালো ছেলে ছিল, কলেজেও ভালো লেখাপড়া করিতেছে। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় যদিও সে বিশেষ কৃতিত্বের পরিচয় দেয় নাই, কিন্তু কীর্তিমান যে কোনো ছাত্র অপেক্ষা তাহার জ্ঞানের পরিধি ছোট নয়। চরিত্রবান, সুস্থ, অমায়িক যুবক, পরোপকারী। এই সাহেবগঞ্জে যে কোনো বাড়িতে অসুখ বিসুখ করলেই আনন্দই ছিল সকলের ভরসাস্থল। তাহার একদল ভক্ত ছিল, সেই ভক্তেরা অধিকাংশ স্কুলের ছাত্র। তাহারা আনন্দের জন্য সমস্ত করিতে প্রস্তুত। আহারাদির পর আনন্দ নিজের ঘরে শুইয়া খবরের কাগজে মনোযোগ দিয়াছে। এমন সময় বৌদিদি দর্শন দিলেন। কি ঠাকুরপো, কেমন দেখে এলে কাশি? বেশ ভালোই। কোথায় উঠেছিলে? আমার এক বন্ধুর বাসায়। ভাগ্যে ঠিকানা দিয়ে যাওনি, তাহলে বিপদে পড়ে যেতে। কেন? টেলিগ্রাম যেত। কেন? আনন্দ উঠিয়া বসিল। কেন দেখো তাহলে, বলিয়া হাস্যমুখে বৌদিদি উঠিয়া গেলেন এবং ক্ষণপরে একটি ফটো হস্তে ফিরিয়া আসিলেন। কেন, এই দেখো। আনন্দ দেখিল, বলিল, কাশিতে থাকে বুঝি? কুষ্টি প্রভৃতির সব মিল। এখন মেয়ে পছন্দ হলেই হয়। আনন্দ বলিল, আচ্ছা কেন তোমরা সবাই মিলে এমন করে উঠে পড়ে লেগেছ বলো দেখি? তবে কি বলতে চাও বিয়ে করবে না? 25 বছর বয়স হতে চললো, আর কেন? এখন তো তোমার উৎপাতের অন্ত নেই, কিন্তু বিয়ের পর তখন তুমিই নানা রকম খুঁত বার করে একটা ঝগড়ার সৃষ্টি করবে। বেশ তো আছি, তোমাদের এত মাথা ব্যথা কেন? হিংসে করে, বলিয়া বৌদিদি মুখ টিপে হাসিলেন। আমি বিয়ে করে তোমাদের মতো নেতা জ্যাবড়া হয়ে থাকতে চাই না। তোমার মতো তো 50 ঘন্টা হাঙ্গামা পোয়াবে কে বলো তো? ঘন ঘন চা চাই, খাওয়া নেওয়ার ঠিক নেই, সেবক সমিতির পান্ডাগিরি করে রাত্রে 12টার সময় আর দিনে 2টোর সময় বাড়ি ফিরবে। কে তোমার জন্য রোজ রোজ বসে থাকবে? কেন তুমি? অনর্থক বাড়িতে নারীর সংখ্যা বৃদ্ধি করার কোনো হেতু দেখতে পাচ্ছি না। তুমি তো একাই স্বচ্ছন্দে বেশ ম্যানেজ করছো। পারবো না আমি। আচ্ছা, যখন অপারগ হয়ে উঠবে তখন দাদার আরেকটা না হয় বিয়ে দেওয়া যাবে। তোমাকে আর তখন পেনশন দিয়ে কাশি পাঠিয়ে দিলেই হবে। ইস, তাই বই কি? দাদা তোমার কখনো বিয়ে করবে না, আমি মরে গেলেও না। আনন্দ খানিকক্ষণ বৌদিদের দিকে চাহিয়া রইলেন। নিজের দাদাকে সে ভালো করিয়া চিনিত। বৌদিদির ভুলটা আর ভাঙাইতে ইচ্ছা করিল না। সরল বেচারি। বলিল, ও ভারী অহংকার তো তোমার। আচ্ছা, যতদিন পারো ততদিন তো ম্যানেজ করো, তারপর দেখা যাবে। ফটোখানি তুলিয়া বৌদিদি বলিলেন, কেন, মেয়েটি তো দিব্যি দেখতে, সুন্দর চোখ দুটি। আমি তো বলিনি দেখতে খারাপ। নিচে গলি হইতে ডাক আসিল, আনন্দদা। জানালার নিকট আনন্দ উঠিয়া গেল। কে? কিশোর? কী রে, কী খবর?
আজ আমাদের বি টিম আর সি টিমের হকি ম্যাচ হবে, আপনাকে রেফারি হতে হবে। কাল সারা রাত ট্রেনে এসেছি, বংশীদাকে বল না। তিনি ভারী পার্শিয়ালিটি করেন, সেবার আমাদের মিছিমিছি একটা পেনাল্টি দিয়ে দিলেন। বাহ, তোরা ফাউল করেছি, আমি ছিলাম তো। না আনন্দদা, আপনিই হন। কিশোর মুখে আবদারের আভাস দেখে আনন্দ হাসিয়া উঠিল। আচ্ছা, কটার সময়? 4:30। কটা বেজেছে এখন? 2:30 বোধ হয়। আমার হুইসেল নেই, কিন্তু একটা নিয়ে যাস। আচ্ছা। কিশোর চলিয়া যাইতে সামনের বাড়ির জানালার দিকে আনন্দের নজর পড়িল। দেখিল অনুপমা দাঁড়াইয়া ছিল, তাহার দৃষ্টি পড়িতেই সরিয়া গেল। সঙ্গে সঙ্গে অবিনাশবাবু আসিয়া দাঁড়াইলেন। আনন্দ জিজ্ঞাসা করিল, কেমন লাগছে? সব গুছিয়ে টুছিয়ে নিয়েছেন তো? কোনো কিছু দরকার হলে বলবেন আমাকে। অবিনাশবাবু বললেন, হ্যাঁ, গোছানো প্রায় শেষ হয়ে গেছে, তবে শরীরটা তেমন ভালো নেই, কেমন যেন মাথাটা ধরে আছে। অনু, চা হলো মা? আনন্দ বলিল, চা না হয় আজ আমরাই পাঠিয়ে দিই, ওবেলা আমাদের এখানেই না হয় খাবেন। অবিনাশবাবু বললেন, না না, সেসব ঠিক আছে। অনু আমার কলেজে পড়া মেয়ে হলে কি হয় সব জানে। তাছাড়া আমার এই বুড়ো চাকর মধুয়া একেবারে পাকা গিন্নি। বলিতে বলিতে অনু এক পেয়ালা চা নিয়ে অবিনাশবাবুকে দিল। আনন্দ দেখিল চা দিয়া অনু বাঁ হাতের আঙুলগুলোতে ফু দিতেছে। অবিনাশবাবু জিজ্ঞাসা করলেন, কি হলো? ও কিছু নয়, একটু পুড়ে গেছে। শুনিবা মাত্র আনন্দ বলিয়া ফেলিল, তাই নাকি? আমার কাছে ফার্স্ট এডের সেট আছে, ওষুধ একটা দিলে হয়। বলিয়া উত্তরের অপেক্ষা মাত্র না করিয়া সে নামিয়া গেল, হাতে একটা শিশি। খেলা সবে শেষ হইয়াছে, কিশোরদের টিম জিতিয়াছে, তাহাদের দল আনন্দের চারিদিকে ঘিরিয়া কলরব করিতেছে। ক্রমে ক্রমে ভিড় কমিতে লাগিল। 2-4 জন লোক এদিকে ওদিকে পদচারণা করিতে করিতে আপন আপন গন্তব্যপথ ধরিল। আনন্দের গায়ের ঘামটা মরিতেই সেও বাড়ির উদ্দেশ্যে যাইতেছিল, এমন সময় মৃণাল দেখা দিল। আসিয়া বলিল, 6:45 হয়েছে, চল আস্তে আস্তে যাওয়া যাক তাহলে। আনন্দ বলিল, হ্যাঁ চল। মৃণাল তীক্ষ্ণ দৃষ্টিতে আনন্দের মুখের দিকে চাহিয়া বলিল, এত অন্যমনস্ক কেন বলো দেখি? কি ভাবছিস তুই? কি আবার ভাববো? এত অন্যমনস্ক তাহলে কেন? অন্যমনস্ক কই না। তাহারা ধীরে ধীরে পাহাড়ের দিকে অগ্রসর হইল। পরদিন সকালে উঠিয়া আনন্দ খবর পাইল, অবিনাশবাবুর কাল রাতে একটু জ্বর ভাব হইয়াছিল। সকালে 99 আছে, একেবারে ছাড়িয়া যায় নাই। মধুয়া খবর আনিয়াছিল। সে উপসংহারে বলিল, খোকাবাবুর আজ আসিবার কথা ছিল, কিন্তু তিনি না আসিতে দিদিমণি ঘাবড়াইয়া গিয়াছেন। আনন্দ বলিল, আমি যাচ্ছি এক্ষুনি, ভয় কি? মধুয়া চলিয়া গেলে আনন্দের দাদা বৈঠকখানার দরজায় উকি দিলেন। তাহার কানে পৈতা জড়ানো, হাতে গাড়ু। ও বাড়িতে কারা এসেছে রে? আনন্দ বলিল, অবিনাশবাবু, হরের রামবাবুর ভগ্নিপতি। তুই চিনিস নাকি? না, গাড়িতে আসবার সময় আলাপ হলো। ভ্রুকুঞ্চিত করিয়া তিনি কথাগুলি শুনিলেন। তাহার পর কিছু না বলিয়া ঘরে ঢুকিয়া জানালাতে ঝুঁকিয়া সশব্দে নাকটা ঝাড়িয়া ফেলিলেন। যাইবার মুখে কেবলমাত্র বলিয়া গেলেন, ভগ্নিপতি কোত্থেকে জুটল আবার? আনন্দ কিছু বলিল না। হস্তস্থিত চায়ের খালি পেয়ালেটি টেবিলে রাখিয়া বাহির হইয়া গেল।